নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা মোড়। স্থান কাল পাত্র সম্বন্ধে যেন বিস্তৃত হয়েই নবাগত অতিথির কাছে উচ্ছ্বসিত হয়ে উঠলেন রমাপদবাবু তার মেয়ের গুণবর্ণনায়। আশ্চর্য ক্ষমতা মশায়, আশ্চর্য ক্ষমতা! দেখে শুনে আমি তো একেবারে তাজ্জব বনে গেছি। কি বা বয়স? এই তো সেদিনও ফ্রক পরে লাট্টু ঘুরিয়ে বেরিয়েছে। আর আজ আজ একেবারে কি বলবো! জোরে হেসে ওঠেন রমাপদবাবু। একেবারে ওই আপনার গিয়ে চিত্রাকাশে উজ্জ্বল তারকা। নবাগত অতিথি সবিনয়ে বললেন, আগে হ্যাঁ, সে কথা আমি জানি বলেই তো। এদেরই বলে জাত শিল্পী। ওর প্রথম ছবি তো ওই সোনালি স্বপ্ন। হ্যাঁ হ্যাঁ, হৃষ্ট চিত্তে বলেন রমাপদবাবু। ওই এক ছবিতেই বাজার মাত। সঙ্গে সঙ্গে যেন কাড়াকাড়ি পড়ে গেল। এই তো এখন একসঙ্গে 6খানা ছবির কাজ চলছে, আরও খানতিনেক কন্ট্রাক্ট করা রয়েছে। মেয়ে তো বলে, আর পারছি না বাবা, এবার কেউ এলে বলো ভীষণ অসুস্থ, ডাক্তারের বারণ। আমি বলি, তিনি কি বলেন সে কথা শোনবার আগেই আগন্তুক ভদ্রলোক বলে ওঠেন, সে আপনি অন্য পার্টিকে বলবেন, আমি কোনো আপত্তি কিন্তু শুনব না। একেবারে তৈরি হয়েই এসেছি, কন্ট্রাক্ট করিয়ে নিয়ে তবে উঠব। এই তো মুশকিল। রমাপদবাবু যেন ভারী মুষড়ে গেছেন, যেন একেবারে হাল ছেড়ে দিয়েছেন। সবাই এই একই কথা বলবেন আপনারা, তাহলে তো নাচার। অথচ দেখুন, নেমেছিল নেহাত শখের খাতিরে। ওই যে প্রডিউসার গোপীকান্ত রায়, উনি হচ্ছেন রীতিমতো গর্বিত সুরে বলেন রমাপদবাবু, আমাদের একবারে আত্মীয়ের মতো। ওরই অনুরোধে। ভদ্রলোক বাধা দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, সব জানি। আজকাল ওই সব সিনেমা পত্র পত্রিকাগুলি কল্যাণে তো অনেক আর্টিস্টেরই হাঁড়ির খবর জানতে আর বাকি থাকে না কারোর। আপনার মেয়ে কোন খাবার পছন্দ করেন, অথবা কোন রঙের শাড়ি, কি তার হবি কিংবা কি তার আদর্শ, সে কথা আপনার থেকে বেশি জানে জনসাধারণ। হেসে ওঠেন দুজনেই। রমাপদ বলেন, হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম বটে। কিসে যেন জীবনী বেরিয়েছিল ওর, পড়া হয়নি। মেয়ে আমার। আর একবার গর্বে গদগদ কণ্ঠে বলে ফেলেন রমাপদবাবু, একটু খামখেয়ালি কি না? কোনখানে কিচ্ছু নেই, হঠাৎ পত্রিকাখানা জ্বলন্ত উনুনে ফেলে দিলে। সে কি বলবো। সে কি, কেন? ভদ্রলোক বলে ওঠেন, আর কেন? রমাপদবাবু পুলকিত উৎসাহে বলেন, বললাম তো, মহা খেয়ালি মেয়ে। বলে কিনা আমি কি বললাম আর ওরা কি লিখলো, যত সব বাজে ন্যাকামি। আসল কথা পাবলিসিটি একেবারে সে চায় না, বুঝলেন? ভদ্রলোক হেসে উঠে বলেন, উনি পাবলিসিটি না চাইলে কি হবে, পাবলিসিটি তো ওকে চাই। এখন অনুগ্রহ করে যদি ওকে একবার। আচ্ছা আচ্ছা, সে তো হবেই। রমাপদবাবু এবার উচ্ছ্বসিত সুর ছেড়ে ব্যবসাদারি সুরে বলেন, টাকা কড়ির কথাটা আগে হয়ে যাক। সেটা উনি না এলে, সসংকোচ বিনিময়ে বলেন ভদ্রলোক। মানে ওর সামনাসামনি না হলে কি করে হতে পারে? প্রবল বেগে মাথা নাড়েন রমাপদবাবু। দরকার নেই, তার কোনো দরকার নেই। ও যা কিছু বলবার কইবার সবই এই আমি, বুঝলেন? মেয়ে শুধু কন্ট্রাক্টে সই করে খালাস। আর সত্যি বলতে কি এসব দরাদরির বোঝেই বা কি? বললাম তো আপনাকে, এদিকে এক্কেবারে বাচ্চা। শুনলে বিশ্বাস করবেন না মশাই, এখনো পোষা খরগোশ দুটোকে নিয়ে খেলতে পেলে আর কিচ্ছু চায় না। কবে কখন কোথায় শুটিং থাকে সেসব নিজে খেয়াল রাখে নাকি? সেসব জানবে ওর মা। আর শুধু জানা,
বাচ্চা ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর মতো ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে তাকে পাঠাতে হবে, অথচ অভিনয় যখন করে দেখেছেনই তো, তাজ্জব বনে যেতে হয়। আগন্তুক স্মিত মুখে বলেন, বললামই তো জাত শিল্পী, না হলে এত কড়াকড়ি বা কেন বলুন? আমরা তো আমাদের পরপর দুটো ছবিতেই ওকে রাখবো তাই ঠিক করেছি, কিন্তু ওকে না দেখে তো কোনো কথা বলতে পারছি না। দেখবার কি আছে? রমাপদবাবু ঝেঁঝে উঠেন, দেখা তো করবেই, তাড়াতাড়ি কিসের? কেন, বিশ্বাস হচ্ছে না যে আমি ওর বাপ? আহা, ও কি কথা, চড়ছেন কেন আপনি? ভদ্রলোক কিছুটা দৃঢ় কণ্ঠে বলেন, ওর অনুপস্থিতিতে পাকা কথা কি বলা যায় বলুন? হয় না, পাকা কথা হয় না। রমাপদবাবু আগুন হয়ে ওঠেন, আমি তার বাপ, আমি তার গার্জেন, আমার সঙ্গে পাকা কথা হবে না? ভারী তালেবর হলো সে, জানেন সে এখনো নাবালিকা। ভদ্রলোক হচ্ছেন ঘুঘু ব্যক্তি, তাই মনের বিরক্তি সম্পূর্ণ হজম করে নিয়ে সহসা প্রসন্ন হাস্যে বলে ওঠেন, আহা, সে কি আমি অস্বীকার করছি? তবে কিনা তিনি যখন, হ্যাঁ আমি যখন। দুজনের কথার মাঝখানে একটি নাটকীয় আবির্ভাব ঘটল। এক ছবিতে বাজার মাত করে দেওয়া উজ্জ্বল তারকা নন্দিতা রায় এসে ঘরে ঢুকলেন কথা বলতে বলতেই। পাশের ঘর থেকে রমাপদর কথাবার্তাগুলো এত অসহ্য ঠেকছিল তার, যে শেষ পর্যন্ত বোধ করি ধৈর্য আর রাখতে পারলেন না। এসে বসে পড়ে বলল, বাবা, ঠিকই বলেছেন ইনি, আমি যখন কাজটা করব আর সাইনটাও আমাকেই করতে হবে, তখন আমাকে বাদ দিয়ে পাকা কথা কওয়ার সত্যি কি কোনো অর্থ আছে? এ যাবৎকাল রমাপদবাবু মেয়ের গুণপনায় তাজ্জব বনে এসেছেন কিনা তা ঈশ্বর জানেন, তবে আজ বললেন গুণপনায় নয়, ব্যবহারে। নন্দিতার পক্ষে এ ধরনের ব্যবহার খুবই আশ্চর্যের বই কি। এ তো বাপকে প্রায় অপমান করায়, এর আগে এমনটা কখনো হয়নি। অন্তরে অন্তরে মেয়েকে কি সম্বোধন করলেন সে কথা রমাপদ বাবুর অন্তরই জানেন, তবে বহিরঙ্গ লোকে দেখল কন্যার আবির্ভাবে রমাপদবাবু যেন হাঁ হাঁ করে উঠলেন, হৈ হৈ করে বলে উঠলেন, এই দেখো কাণ্ড, তুমি আবার এসব কচকচির মধ্যে কেন মা? বেশি কথা কইলে তোমার শরীর খারাপ লাগে, মাথা ধরে, সে কথা আর কেউ না জানলেও আমি তো জানি, তাই তোমাকে আগে আগে ডাকতে চাইছিলাম না। দরে বললে কন্ট্রাক্টে সই করতে তো তোমায় ডাকতেই হতো মা, শুধু তোমার স্বাস্থ্যের জন্যেই। দরে বনা কথাটা সমস্ত অসৌন্দর্য আর গ্লানি নিঃশব্দে পরিপাক করে নন্দিতা আশ্চর্য সুন্দর একটু হাসি হেসে বলে, সে আমি জানি বই কি বাবা, কিন্তু এদেরও তো একটা স্বস্তি অস্বস্তি আছে। আচ্ছা বলুন আপনার বক্তব্য। দোদুল্যমান বেনি যুগলের একটাকে টেনে নিয়ে আঙুলে জড়াতে জড়াতে সহাস্য মুখে বলে নন্দিতা, ডিরেক্টর পছন্দ না হলে কিন্তু আমি রাজি হচ্ছি না, আর ডবল দক্ষিণা পেলেও না। রমাপদ প্রমাদ গোনেন, দেখা যাচ্ছে লক্ষ্মী ছাড়া মেয়ের আজকের মতিগতি সুবিধের নয়, অথচ নিউ আলিপুরে যে জমিটা তিনি সম্প্রতি কিনে ফেলেছেন, আর খান্দুই ছবির কন্ট্রাক্ট হলেই সেটাতে বাড়ি শুরু করে দেওয়া যায়। কোথা দিয়ে কি হলো, এই ৩-৪ বছরের মধ্যেই যেন মা লক্ষ্মী বন্যা স্রোতের মতো এসে ঘরে ঢুকলেন। এরই মধ্যে সারা সংসারের হাল চাল বদলে গেছে, সকলের অভ্যাসও বদলে গেছে, আহারে বিহারে। চিরদিনের দারিদ্র দশাগ্রস্ত বুভুক্ষু মনগুলো যেন আকণ্ঠ ভোজে তৃপ্ত হতে চায়। গাড়ি হয়েছে, এখন বাড়ির দরকার, আর নেহাত যেমন তেমন বাড়ির কথা তো এখন আর ভাবাই চলে না, করলে ভালো বাড়ি করতে হবে। কিন্তু মনে মনে মেয়ের সম্বন্ধে একটা কটূক্তি করে ভাবেন রমাপদ। দিন দিন যেন হাতছাড়া হয়ে যাচ্ছে হতভাগা মেয়ে। কিছুদিন শুরু করেছিল, আর করব না, আর পারছি না, অনেক ভুলিয়ে ভালিয়ে বাড়িখানা হয়েই গেল। ওসব ছাড়িয়ে চুরিয়ে বিয়ে থা দিয়ে সংসারী করে দেবেন এইসব প্রতিশ্রুতি দিয়ে একটু বসে এনেছিলেন,
এবং দর কষাকষির ব্যাপারটা নিজের হাতে রেখেছিলেন। কিন্তু আজ আবার তার এ কি আচরণ? নিজেই কর্তা হতে চাই নাকি? চাই ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে? কিন্তু এখন মেজাজ দেখানো চলে না, তাই তাড়াতাড়ি বলে ওঠেন, আহা, সে কি, আর উনি বোঝেন না? অবশ্যই নাম করা ডিরেক্টর, তোমাকে যখন চাইছেন। আমাকে তো। নন্দিতার মুখে এক টুকরো ব্যঙ্গ হাসি ফুটে ওঠে। সকলেই চায় বাবা, কিন্তু সে কথা যাক, পরিচালকের নামটা বলুন শুনি। কি কি বই করেছেন এর আগে? ভদ্রলোক যুগল করতল একত্রিত করে বিনয় গদগদ কণ্ঠে বলেন, আগে যে কোনো ছবি করেছেন তা নয়, তবে বরাবর এইদিকে খুব ন্যাক আছে। প্রচুর পয়সাওয়ালা লোক, মানে প্রডিউসারও উনি, আর বইও ওনারই লেখা। নাম হচ্ছে গিয়ে গোবর্ধন মাইতি। মাপ করবেন। প্রায় সশব্দেই হেসে ওঠে নন্দিতা। মাপ করবেন আমাকে, ও আমার দ্বারা হবে না, মানে একেবারে আনকোরা কাজ আমি করব না। অসম্ভব। রমাপদ মনে মনে তেলে বেগুনে জ্বলে ওঠেন, কারণ প্রচুর পয়সাওয়ালা শব্দটা তখন তার মস্তিষ্কের কোটরে কোটরে ধাক্কা দিয়ে বেড়াচ্ছে। মনে মনে বললেন, ও একেবারে নবাব খাঁজাখাঁর বেটি, একটু নাম হয়েছে বলে ধরাকে সরা দেখছিস? আনকোরার কাছে কাজ করতে পারবি না? এই সেদিনও তুই নিজে আনকোরা ছিলি না? হাড় হাওয়াতে হতচ্ছাড়া মেয়ে, মা লক্ষ্মীর দয়ায় যদি একটু সুদিন এসেছে তো দুহাতে কুড়িয়ে বাড়িয়ে গুছিয়ে নে, তা নয় দিন দিন অহংকারে মটমট করছেন। তবে মুখে বলেন একেবারে অসম্ভব বলে, ছেড়ে দিচ্ছ কেন মা? কার মধ্যে কি যে প্রতিভা লুকোনো থাকে কে বলতে পারে? এই তো তুমি তো তার একটা জ্বলন্ত উদাহরণ। আগন্তুক ভদ্রলোক মহোৎসাহে বলে ওঠেন, ঠিক বলেছেন আপনি। মাইতি মশায়েরও খুব ইয়ে আছে, তাছাড়া টাকা কড়ির ব্যাপারে বুঝলেন কিনা উনি একেবারে দিল দরিয়া। বলে দিয়েছেন আপনি যা বলবেন তাই। হঠাৎ দুজন সজোয়ান পুরুষকে হতবুদ্ধি করে দিয়ে খিলখিল করে হেসে ওঠে নন্দিতা। কিছু আর বলবো কি? ও, আপনার ডিরেক্টরের নামটাম শুনেই আমার কেমন যেন ভীষণ হাসি পেয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না, মন কিছুতেই সায় দিচ্ছে না। কি করি বলুন? বাবা, আমি উঠি। ভদ্রলোক কালীবর্ণ মুখে বলেন, আর একবার ভেবে দেখলে হতো না? না না, অসম্ভব। টাকা সম্বন্ধে যদি? না না, কোনো সম্বন্ধই কিছু নয়, মাপ করবেন। হঠাৎ বেনি দুলিয়ে সত্যি বাচ্চা মেয়ের মতো ছুটে পালাই নন্দিতা, আর রমাপদবাবু তার চেষ্টাকৃত সমস্ত পালিশ বিস্তৃত হয়ে চেঁচিয়ে ওঠেন, ভদ্রলোকের সঙ্গে কথা বলতে শেখনি অসভ্য মেয়ে? ভারী অহংকার হয়েছে তোমার। আপনাকে আর কি বলবো মশাই? ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বলেন, আপনাকে কিছু বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। আচ্ছা, নমস্কার। ধীরে ধীরে চলে গেলেন তিনি। আর রমাপদর মনে হলো ওই লোকটার সঙ্গে সঙ্গে যেন নিউ আলিপুরের সেই দক্ষিণমুখী 5 কাটা প্লটটার ওপর বুক সোজা করে দাঁড়ানো একখানা প্রাসাদ ছায়ার মতো শূন্যে মিলিয়ে গেল। হবে না, বাড়ি আর হবে না। ওই হাড়াভাতে লক্ষ্মী ছাড়া সর্বনাশী মেয়ে হতে দেবে না। কিছুদিন থেকে সন্দেহ হচ্ছে তার। শত্রু সাধে আর বলেছে মেয়ে সন্তান চিরপর। রাগে দুঃখে অপমানের জ্বালায় অদ্ভুত বিভৎস দেখালো রমপদবাবুর মুখটা। তিনি যেভাবে বাড়ির মধ্যে ঢুকে এলেন, মনে হতে পারে হয়তোবা 20 বছরের মেয়েটাকে ধরে ঠ্যাঙাবেন, কিন্তু আসলে কিছু করলেন না। শুধু ভিতরে গিয়ে অনেক দিন পরে খালি মেঝেই বসে পড়লেন দেওয়ালে ঠেস দিয়ে। হ্যাঁ, মেঝেই বসা অনেক দিন ছেড়ে দিয়েছেন এরা। ঘরে ঘরে সোফা সেটি চেয়ার আর শৌখিন বেতের মোড়ার আমদানি হয়েছে এখন। আজ মাটিতে বসলেন না, বসে পড়লেন। ইন্দিরা একখানা বেতের চেয়ারে গা এলিয়ে বসে একটা সিনেমা পত্রিকা উল্টাচ্ছিলেন। আগে যে জিনিস এবাড়ি ওবাড়ি থেকে এক আধখানা
চেয়ে চিনতে ক্ষুণ্ণবৃত্তি করতে হতো। আজ সেই জিনিসে বাড়ি ভর্তি। যেখানে যত সিনেমা পত্রিকা বেরোচ্ছে সব আসছে নন্দিতা রায়ের নামে। অবাক হয়ে যান ইন্দিরা, আর নিজের মেয়েটিকে একটি মূল্যবান সম্পত্তির মতো মনে করলেও কেমন যেন একটু জ্বালা অনুভব করেন। কিসের জ্বালা? ঈর্ষার? হয়তোবা তাই। এ যুগে জন্মালে ইন্দিরায় কি না, এটা প্রথম প্রথম হয়নি। তখন মেয়ের গৌরবে আহ্লাদে প্রাণ উথলে উঠত। হয়েছে ইদানিং, নন্দিতার মেজাজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে। যে মেয়েকে চিরদিন চোখ রাঙানির তলায় রেখে এসেছিলেন, হঠাৎ সে যেন নাগালের বাইরে চলে গেছে। তাকে এখন সমীহ করতে হয়, ভয় করে চলতে হয়। দূর হ, বেরো, তোকে দরকার নেই, তা বলবার এখন আর উপায় নেই। সেই নিরুপায়তার জ্বালাতেই আজকাল ভারী কষ্ট হচ্ছে ইন্দিরার। স্বামীর বসে পড়ার ধরনেই ইন্দিরা বুঝলেন ব্যাপার সুবিধের নয়। বই রেখে হাই তুলে বললেন, কি হলো? হবে আর কি। রমাপদ একটি অগ্নি নিঃশ্বাসের সঙ্গে বলেন, কাল সাপ পুষেছি, কাল সাপ, তার ছোবল খেতে হবে না? ইন্দিরা কিছুক্ষণ স্তব্ধ থেকে বলেন, নতুন কেউ এসেছিল বুঝি? আর যে সে লোক নয়, মহা পয়সাওয়ালা দরাজ লোক। এক্ষুনি একটু মোচড় দিলেই 1000-20 ঘরে তুলতে পারা যেত। 20-22? তবে না তো কি, এসব কাজে এবেলা ওবেলা রেট বাড়ে না। মোচড়ই বা কেন, যেচে দিতে চাই লোকে। ইন্দিরা আর একবার স্তব্ধ হয়ে থেকে ফের বলেন, কি বলল, করবে না? কি না, পরিচালকের নাম পছন্দ হয়নি মহারানীর। মলয় কুমার কেন নয়, গোবর্ধন কেন? শুধু নামের জন্য? ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন ইন্দিরা। কদিনেরই বা কথা, মাসের শেষের দিকে 20-22টা টাকার স্বপ্ন দেখাও তখন পাগলামি ছিল। নন্দিতা কি এক্ষুনি সেদিনের কথা ভুলে গেল? আর কিছু নয়, টাকার গরম ধরেছে মেয়ের। আর শুধু টাকাই বা কেন, নাম যশ আদর, কাঁচা মাথা বিগড়ে গেছে। মেয়ে হতে খুব গৌরব বাড়ল আমার। এ গালে চুন, ও গালে কালি। নিজের 2 গালে 2 চড় মেরে বললেন রমাপদ। ইন্দিরা একটা নিঃশ্বাস ফেলে বলেন, ইচ্ছে হয় না, তবু বলছি কি, আমি একবার বোঝাবার চেষ্টা করে দেখব। পারবে না। রমাপদ চেঁচিয়ে ওঠেন, ও একেবারে বিচ্ছু হয়ে উঠেছে। শুধু এটা কেন, আর কখনো করে কিনা তাই দেখো। ওর ভাব গতিক ভালো নয়। ইন্দিরা গালে হাত দিয়ে বসে থাকেন। পেটের সন্তান এত সত্তর হয়? এত সত্তর? কত স্বপ্ন, কত আশা, মনে মনে কত ভাঙছেন, কত গড়ছেন। এ মেয়ের বিয়ের কথা অবশ্য ভাবা যায় না। আর কিন্তু আরও 2টো মেয়ে রয়েছে, তাদের ভালো ঘরে ভালো বরে বিয়ে দেবেন, আশা মিটিয়ে ঘটা করবেন, ছেলেটাকে বড় করে তুলে বিলেতে পাঠাবেন, মনের মতো করে বাড়ি সাজাবেন। সব কিছুই সহসা থেমে যাবে? আত্মীয় সমাজে চিরদিনই তো ছোট হয়ে থেকে এসেছেন। মাত্র এই 2-3টে বছর জীবনের মোড় ঘুরে গিয়েছিল, সে মোড় আমার ঘুরে যাবে? বললেন, সাধনকে দিয়ে একবার বলে দেখব, ওকে তো খুব করে, ছোটবেলার খেলুড়ি। সাধন পাশের বাড়ির ছেলে। একদা নন্দিতা যখন সদ্য কিশোরী, তখন তাকে খুব করার জন্য নন্দিতাকে শাস্তির কিছু কসুর করেননি ইন্দিরা। তবে এখনকার কথা স্বতন্ত্র। এখন নন্দিতাকে চোখে চোখে রাখবার কথাটাই তো হাস্যকর। রমাপদর অগ্নিগোলক চোখ দুটো নিভে আসা কয়লার মতো হয়ে আসে। ওর কথা শুনবে বলে মনে হয়? আশা তো করছি। ও ছোকরা কেউ বোঝা যায় না। কখনো মনে হয় বেশ মান্যভক্তি করে আমাদের, কখনো মনে হয় যেন ব্যঙ্গ করছে। ব্যঙ্গ? ব্যঙ্গ কেন? অবাক হয় ইন্দিরা। কেন তার কি জানি? রমাপদর মেয়েও সেই কথাই বলে, কেন তার কি জানি, মন লাগলো না। সাধন ভুরু কুঁচকে বলে,
এতে মন লাগার না লাগার কথা ওঠে কিসে? ডিরেক্টরকে তুমি তোর বিয়ে করতে যাচ্ছ না? নন্দিতা বুকের নিচে একটা সাটিনের বালিশ দিয়ে উপর হয়ে শুয়ে শুয়ে শুধু ঘাড়টা তুলে কথা বলছিল। এখন কনুইটা একটু ঠেস দিয়ে একপাশ হয়ে বলল, যাচ্ছি না। তাই বা কি করে বলা যায়? যেতেও তো পারি। সাধনের হাতে বাজারের থলি, সেটা লোফালুফি করতে করতে মুচকে হেসে বলে, তাড়াতাড়ি কি? আগে নিউ আলিপুরের বাড়িটা উঠুক, নতুন মডেলের আরও দু একখানা গাড়ি কেনো, তবে তো। নন্দিতা গম্ভীরভাবে বলে, ব্যঙ্গটা হচ্ছে দুর্বলের সম্বল, বুঝলে সাধনদা? কিন্তু যাক, ওসব আর হবে না, আমি আর অভিনয় করব না। সাধন থলিটা নিয়ে ফের লোফালুফি করতে করতে বলে, তাহলে কি করবে? তুলসীর মালা গলায় দিয়ে বৃন্দাবন যাবে? নন্দিতা চোখ দুটো জানালার দিকে ফিরিয়ে উদাস কণ্ঠে বলে, তাও অসম্ভব নয়। ওই রকম একটা কিছু করা ছাড়া উপায় কি? কোনো ভদ্রলোকের ছেলে তো আমাকে আর বিয়ে করবে না। কি সর্বনাশ! সাধন হো হো করে হেসে ওঠে, করবে না মানে? কৃতার্থ হয়ে করবে, করে ধন্য হয়ে যাবে। নন্দিতা হঠাৎ তীব্র কণ্ঠে বলে ওঠে, তা হাতের কাছেই যখন ধন্য হবার উপায় রয়েছে, তুমি বা চেষ্টা করছো না কেন? আমি? আকাশ থেকে পড়লে যে? কেন নয়? ঘেন্না করে? না সাহস হয় না? কই, মনে পড়ছে না তো কি হয়? আসলে হয়তো কিছুই হয় না, কারণ ও নিয়ে কোনোদিন মাথাই ঘামায়নি। নন্দিতা উঠে বসে বলে, শুনে খুশি হলাম, কিন্তু আজ হঠাৎ আমার ব্যাপার নিয়ে মাথা ঘামাতে বসলে কেন? নিজে থেকে বসিনি ঠিক, কাকিমা বললেন। ও, ওকালতি? ওকালতি নয়, সৎ পরামর্শ দান। কে চাই তোমার পরামর্শ? ফের শুয়ে পড়ে বলে নন্দিতা, যা করতে যাচ্ছিলে তাই করোগে, যাও। বাজারে গিয়ে বেছে বেছে ঢ্যাঁড়স কেনোগে। শুধু ঢ্যাঁড়স? হেসে ওঠেন সাধন। ঝিঙে, ধুঁধুল, থোর, কচু, যাই সেদিনও তোমার বাবা বাজারে গিয়ে বেছে বেছে কিনেছেন। মনে করিয়ে না দিলেও ক্ষতি ছিল না সাধনদা, আমার মনে আছে। তার স্বাদও ভুলে যায়নি, আর রাঁধতেও ভুলে যায়নি। সাধন হঠাৎ লোফালুফিটার খেলাটা স্থগিত রেখে কেমন একরকম দৃষ্টিতে একবার নন্দিতাকে দেখে নিয়ে বলে, যাওনি নাকি? তাহলে স্বীকার করতেই হবে, তোমার স্মৃতিশক্তিটা অন্তত তোমাদের বাড়ির আর সকলের চেয়ে জোরালো। নন্দিতার দুই চোখে কালো কাজল, দুই ঠোঁটে লাল রং, আর হাতের পায়ের 10-10টা 20টা আঙুলের নখে কেমন একটা চকচকে বেগুনে আভা। নন্দিতার পরনের শাড়িখানার দাম আন্দাজ করার কথা সাধন অন্তত ভাবতেই পারে না। তবু নন্দিতাকে যেন অনেক দিন আগেকার মতো দেখালো, যখন সব সময় তার চুলটা থাকতো রুক্ষ রুক্ষ, আর মুখটা থাকতো শুকনো শুকনো। পরনে সস্তা ছিটের একটা ব্লাউজ, আর হয়তো মায়ের পুরনো দিনের একটা রং জলা পাড় ছেঁড়া পোশাকি শাড়ি। সেই আগের দিনের মতো মুখে নন্দিতা বলে, জানি এরা আর তোমাদের দেখলে চিনতে পারে না, নেহাত তুমি মান খুইয়ে মাঝে মাঝে আসো বলেই। সাধন জোরে হেসে ওঠে, চিনতে পারেন না বললে ওদের ওপর একটু বেশি অবিচার করা হবে নন্দিতা। চিনতে না পারলে তোমাদের নতুন কেনা আসবাবপত্রগুলোতে কত দাম পড়েছে, তোমাদের গাড়ি ধোয়ার চাকরটাকে কত মাইনে দিতে হয়, এসব সংবাদ পরিবেশিত হবে কোন পাতে? এদের জন্যই আমার করুণা হয় সাধনদা। তাই ভাবছি এর থেকে, এই লজ্জা থেকে এদের মুক্তি দেওয়া দরকার। সাধন একটু চুপ করে থেকে ফের হাতের জিনিসটা লুফতে লুফতে বলে, আমি বলি কি, নিউ আলিপুরের বাড়িটা হয়ে যাক না। তাতে তোমার লাভ? লাভ? সব লাভ কি মানে দিয়ে বোঝানো যায়? কাকিমার অনেক দিনের আশা, অর্থাৎ তোমাদের কাছ থেকে দূর হয়ে যায়, এই চাও তাই না? চাওয়াটাই স্বাভাবিক, আমাকে সহ্য করা শক্ত। সাধন আর একবার চুপচাপ ওর দিকে তাকিয়ে থাকে, তারপর তেমনই একরকম হাসি হেসে বলে, অনেক সময় শক্ত কাজও আকর্ষণীয়। যাক, আপাতত জগতের সবচেয়ে কঠিনতম কাজটা করে আসি।
নন্দিতা চকিত হয়ে বলে, কি? ওই যে ঢ্যাঁড়স, ঝিঙে, ধুঁধুল, বলে হাসতে হাসতে চলে যায়, কিন্তু এদের বাড়ি ছেড়ে তক্ষুনি নয়, যায় ইন্দিরার কাছে। সাধন চলে যাবার পর অনেকক্ষণ চুপ করে শুয়ে থাকে নন্দিতা, বালিশে মুখ ডুবিয়ে। শুয়ে শুয়ে ভাবে, সাধনাটা এখনো বাস্তব জ্ঞান বর্জিত। ভাবছে বাড়িটা হলে আশা মিটে যাবে ইন্দিরার, আশা মিটে যাবে তার পরিবারের। কিন্তু শুধু নিউ আলিপুরে বাড়ি হলেই চলবে? আর কোনোখানে একখানা স্বাস্থ্য নিবাস থাকলে ভালো নয়? কাশী, পুরী কি নিদেনপক্ষে ঘাটশিলা, ঝাড়গ্রাম? মানুষকে বিলেতে পাঠাতে হবে না? হবে না চোখ ঝলসানো ঘটা করে চন্দনা আর বন্দনার বিয়ে দিতে? ইন্দিরার গাঁটের বাতের জন্যে শহরের সেরা সেরা ডাক্তার চায় না? আর রমাপদর চোখে ছানি কাটাতে সুইজারল্যান্ড যাওয়ার দরকার হয় বা কি অসম্ভব? নন্দিতাকে ভাঙিয়ে ভাঙিয়ে যদি এইসবই সম্ভব হতে পারে, রাগ করেই কি ওরা ছেড়ে দিতে পারবে নন্দিতাকে? না, এই সর্বনাশা মোহ থেকে ওদের মুক্ত করতেই হবে। কিন্তু নন্দিতা নিজেও কি এই লোভের চক্রে বন্দিনী নয়? তলিয়ে দেখতে চেষ্টা করল নন্দিতা। না না, নন্দিতা এসব চায় না। সমস্ত মন উচ্ছ্বসিত হয়ে উঠল একটা বিধুর স্বপ্নে। ছোট ছোট দুখানা ঘর আর তার কর্মব্যস্ত ঘরণী নিয়ে একখানি সুন্দর গল্পের স্বপ্ন। একটু পরে উঠল নন্দিতা, সংকল্প মন্ত্র পাঠ করে নিল। মাকে স্পষ্ট করে বলবে, তোমরা রেহাই দাও নন্দিতাকে। বসবার ঘরে মা নেই তো কোথায়? শোবার ঘরে বাবা আর মা কি এক গভীর পরামর্শে মগ্ন। দরজার কাছে থমকে দাঁড়ালো নন্দিতা। ইন্দিরা বলছেন, শুনে তো আমি অবাক, ছোঁড়া বলে কিনা নন্দিতা তাকে বিয়ে করতে রাজি। যেই রক্ষক সেই ভক্ষক, রমাপদ বলেন। তুমি আবার ওকে ধরেছিলে বোঝাতে? তবে ভাবছি মেয়েটার কি প্রবৃত্তি। মা নেই, বাপ নেই, মামার বাড়ি পড়ে থাকাই হ্যাংলা ছোঁড়াটাকে ওর বিয়ে করতে ইচ্ছে হলো। ইন্দিরা একটু থেমে বললেন, বলা যায় না, চিরদিনের চেনা জানা তো। আচ্ছা, আমি ভাবছিলাম কি, ধরো যদি ও ঘর জামাই থাকতে রাজি হয়, বিয়ে দিলে ক্ষতি কি? হয়তো তাতে মেয়ের মেজাজ টেজাজ একটু ঠান্ডা হবে। রমাপদ চাপা গলায় ধমকে ওঠেন, থামো তুমি, তোমার বুদ্ধিতে চললে আর করে খেতে হবে না। বিয়ে হলে এক্ষুনি 5টা ছেলে পুলে হবে না? আর পারবে এভাবে খাটাতে? আর তখন দেবে তোমাকে সব টাকা? ওসব কুবুদ্ধি ছাড়ো, ওসব অপমান গিলেই ওকে তোয়াজ করে ভুলিয়ে ভালিয়ে আখের গুছিয়ে নিতে হবে। ইন্দিরা সসংকোচে ফিসফিস করে বলেন, কিন্তু এসব লাইনে চলাফেরা, বয়সকাল, উচ্ছন্নে যেতে কতক্ষণ? বিয়েটা হলে তবু। থামো থামো, খবরদার, বিয়ে বিয়ে করো না। আর বিয়ে হলে যেন আর উচ্ছন্নে যায় না। আর চাপা গলায় হুঙ্কার দিয়ে ওঠেন রমাপদ, উচ্ছন্নে যেতে বাকি বাকি আছে? বলে বাঘের গর্তই গতিবিধি। হঠাৎ ঘরে ঢুকে পড়ে নন্দিতা, খুব শান্ত গলায় বলে, বাবা, ভেবে দেখলাম এখানে থাকায় আমার খুব অসুবিধে হচ্ছে, অন্যত্র থাকার ব্যবস্থা করব। কি? ভেবে দেখলে অসুবিধে হচ্ছে, অন্যত্র থাকবার ব্যবস্থা করবে? মন্ত্রের মতো উচ্চারণ করে দুজনে একত্রে। হ্যাঁ, তেমনই শান্ত গলায় বলে নন্দিতা। চেষ্টা করলে ভালো দাম দিয়ে একটা ফ্ল্যাট জোগাড় করা শক্ত হবে না। তারপরের কথা তো ক্রমশ সকলেই জানতে পারছেন। ফ্ল্যাট বাড়িতে একা থাকা মেয়েকে বাপ মা মরা মামার বাড়ি পড়ে থাকা অখেদ্য পাত্র বিয়ে করতে চায়নি। আর পরে নন্দিতারই ভীষণ হাসি পেয়েছে নিজের এক সময়ের ওই পাগলামির জন্যে। পাগলামি ছাড়া আর কি? কোথায় দেশবন্দিতা নন্দিতা রায়, আর কোথায় রেল অফিসের ছোট্ট কেরানি সাধন বোস। মা বাবার মুখ দেখে না, বলে মেয়ে আমাদের মরে গেছে। কিন্তু তাতে কি? বন্ধু বান্ধব হিতৈষী আত্মীয়ের কি অভাব আছে নন্দিতার? শুধু হঠাৎ একদিন যখন একা থাকতে ভালো লাগে, তখন ভাবতে চেষ্টা করে নন্দিতা,
সাধন সেদিন ও কথা বলেছিল কেন? নন্দিতা তাকে বিয়ে করতে রাজি আছে এ কথা কখন তাকে বলেছিল নন্দিতা? এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা মোড় গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।